আচ্ছা, যেটা এর আগের যা যা চ্যাপ্টার হয়েছিল সেগুলো কমপ্লিট তো পুরো ভালোভাবে? 3টে চ্যাপ্টার। ওকে, তো দেখ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন এই চ্যাপ্টার থেকে টোটাল হচ্ছে ধর অ্যাপ্রক্স হতে পারি 6 to 7টা কোশ্চেন্স কিন্তু আসবে। ওকে, শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে 6 to 7টা কোশ্চেন আসবে। আর যেটা মেন কথা, এই চ্যাপ্টার থেকে ডিরেক্ট কোশ্চেন খুব একটা কিন্তু আসবে না। পোনেট স্কোয়ার টাইপ মানে সেটা ডাইহাইব্রিড হোক বা মোনোহাইব্রিড ক্রস থেকে একটা কোশ্চেন আসবে। ওকে, অ্যান্ড এর বাকি যা যা কোশ্চেনগুলো আসবে সেগুলোই ঠিক একটু মানে একদম ডিরেক্ট বলবো না যে তোদেরকে অ্যানালিসিস করেই করতে হবে, বাট পুরো কোশ্চেনটা পড়ে বুঝে অ্যান্সার করতে হবে, এই টাইপের কোশ্চেন্স আসে। ডিরেক্ট একদম কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে অন্তত জেনেটিক্স থেকে ডিরেক্ট কোশ্চেন আশা করবি না। মলিকিউলার থেকে তাও বলবো কিছু কিছু জায়গা থেকে ডিরেক্ট কোশ্চেন আসার চান্স থাকে, বাট এই চ্যাপ্টারটা থেকে তুলনামূলক কম থাকে। মেনলি ওই ক্রসের উপর বা স্টেটমেন্টাল এই টাইপের কোশ্চেন্স আসে। কলম বেস কোশ্চেন এখান থেকে কিন্তু একটাও আসবে না। তো চ্যাপ্টার কি বলা হচ্ছে দেখ, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। আমরা যখন সেল ডিভিশন পড়েছিলাম তখনই ফার্স্ট দেখেছিলাম ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মিন্স কি সাদিয়া? বলো বলো বলো। আমি অপমান করার সুযোগ ছাড়ি না, বুঝলি তো? বল বল বল, ইনহেরিটেন্স কি? কি ইনহেরিট করি? থ্রু ডিএনএ। তার মানে হচ্ছে ইনহেরিটেন্স মিন্স, দেখ এনসিইআরটি কি বলছে দেখ, প্রথমের যতগুলো লাইন আছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, বলছে যে দিস অ্যান্ড সেভারাল রিলেটেড কোশ্চেন দরকার নেই। দিস সাবজেক্ট ডিল উইথ দ্য ইনহেরিটেন্স as well as the variation of character from the parent to the offspring. So inheritance is the process by which the character are passed from one parent to the progeny. তার মানে একটা প্রসেসের থ্রু দিয়ে প্যারেন্ট থেকে কোনো রকমের কোনো ক্যারেক্টার যখন সেটা প্রোজেনি বা অফস্প্রিং এর মধ্যে পাস হবে সেটাকেই আমরা কি বলবো? ইনহেরিটেন্স। অ্যান্ড ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। কি বলা হচ্ছে? ইট ইজ দ্য বেসিস অফ হেরিডিটি। অ্যান্ড ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন মিন্স হচ্ছে কোনো অফস্প্রিং বা কোনো প্রোজেনি প্যারেন্টের থেকে কতটা ডিফারেন্স, সেটাকে আমরা কি বলবো? ভ্যারিয়েশন। সো ভ্যারিয়েশন is the degree by which the progeny differ from their parent, কতটা আলাদা। তার মানে এখানে তাদের মধ্যে কতটা লিঙ্কেজ রয়েছে, তাদের মধ্যে কতটা ভ্যারিয়েশন ক্রিয়েট হয়েছে, তো সেটাকেই আমরা কি বলবো? ভ্যারিয়েশন। ওকে, ক্রসিং ওভার হওয়া মানে কিন্তু ভ্যারিয়েশন ক্রিয়েট হওয়া। ক্রসিং ওভারের রেজাল্টটাই হচ্ছে রিকম্বিনেশন, আর রিকম্বিনেশন মানে ভ্যারিয়েশন, আর ভ্যারিয়েশন যত বাড়বে লিঙ্কেজ তত কমবে। বাট এর পরের আমরা এক্সাম্পল বা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে দেখতে পাবো মোর দ্যান 50% ভ্যারিয়েশন কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। ইকুয়াল হওয়াটাও কখনো পসিবল নয়। অলওয়েজ মানে মোর দ্যান 50 লিঙ্কেজ হতে পারে, বাট মোর দ্যান 50% কখনো ভ্যারিয়েশন বা রিকম্বিনেশন হবে না। মনে থাকবে? ওকে, হেরিডিটি মানে কি? মানে নর্মালি বলা হচ্ছে তো জেনারেশন ওয়াইজ যে ক্যারেক্টারটা পাস হচ্ছে, জেনারেশন টু জেনারেশন, এটাকেই তো বলা হয় হেরিডিটি। ওকে, জেনারেশন ওয়াইজ যখন সেটা পাস হবে মানে জেনারেশন টু জেনারেশন হেরিডিটি। আর যে ক্যারেক্টারটা আমি আমার প্যারেন্টের থেকে পাচ্ছি যে প্রসেসের থ্রু দিয়ে, সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। আর এই পুরো সিস্টেমটা যখন জেনারেশন টু জেনারেশন পাস হচ্ছে, পুরো ব্যাপারটাকে আমরা কি বলছি? হেরিডিটি। বোঝা গেছে? ওকে, সো হিউম্যান নিউ ফ্রম দ্য আর্লি as the 8000 to 1000 before Christ that one of the cause of the variation was hidden in the sexual reproduction, but they exploited the variation that were naturally present in the wild population. Wild means normal, wild means normal. Okay, একটা নর্মাল পপুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু ন্যাচারালি। আমরা কি জানি? সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ভ্যারিয়েশন কোথায় ক্রিয়েট হবে?
সেক্সুয়াল রিপ্রোডাকশনে, আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি প্রডিউস হয়? ক্লোন প্রডিউস হয়, তাই না? প্যারেন্টের মতো সিমিলার একটা স্ট্রাকচার প্রডিউস হবে, সেটা আসেক্সুয়ালের ক্ষেত্রে হয়, বাট সেক্সুয়ালের ক্ষেত্রে ভ্যারিয়েশন ক্রিয়েট হবে। তো এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল to selectively breed and select for the organism that possess the desirable character. Desirable character, এই যে ডিজায়ার কথাটা আমরা কিন্তু বায়োটেকনোলজিতে যখন বায়োটেকনোলজি পড়বো দেখবে ডিজায়ার টার্মটা বারবার রিপিট হচ্ছে। ডিজায়ার মিন্স হচ্ছে ওয়ান্টেড, ওয়ান্টেড যেটা আমরা চাচ্ছি, সিমিলার টাইপ অফ ক্যারেক্টার। ওকে, যখনই এখানে বলা হচ্ছে যে সিলেক্টিভ ব্রিড, সিলেক্টিভ ব্রিড মানে এমন একটা ব্রিড, মানে এমন একটা ক্যারেক্টার আমরা সেটাকে ডিরাইভ করতে চাইছি, তো তার জন্য প্যারেন্টের যে ক্যারেক্টার সেটাও আমরা চুজ করব। ওকে, অ্যান্ড দুটো প্যারেন্ট মানে মেল অ্যান্ড ফিমেল তাদের মেটিংয়ের পরে যে তাদের যে অফস্প্রিংটা, অবভিয়াসলি তাদের যে ক্যারেক্টারটা সেটা তো আমার চুজ করা ক্যারেক্টার হচ্ছে, তাই না? সেটা ন্যাচারাল সিলেকশন হতে পারে অর হাইব্রিডাইজেশন হতে পারে। তার মানে একটা এক্সাম্পল নর্মালি যে আমার ক্ষেত্রে বলা হচ্ছে যে এমন একটা কাউ বা এমন একটা অ্যানিমেল, তার ক্ষেত্রে মিটটাও আমার দরকার, তার ক্ষেত্রে প্রোডাকশন অফ মিল্কটাও আমার বেশি দরকার। তো আমি যখন দুটো ডিফারেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে এটা ভাবছি, তো আমার টাইমটাও ওয়েস্ট হচ্ছে, প্লাস আমার মানিটাও ইনভেস্ট হচ্ছে, তো আমার প্রফিট কিছু হচ্ছে না। বাট এই দুটো কন্ডিশন যদি আমরা একটা অ্যানিমেলের ক্ষেত্রে পাই, একটা অ্যানিমেলের মধ্যে পাই, অবভিয়াসলি আমার প্রফিটটাও হবে, রাইট, আমার টাইমটাও কম হবে। মানে 10টা অ্যানিমেলকে নিয়ে আমি আমার যে কাজটা সেটা আমি ফুলফিল করতে পারবো, যেখানে আগে আমার 20টা অ্যানিমেলের দরকার পড়তো। তো আমরা যদি দুটোর ক্যারেক্টার একটার মধ্যে নিয়ে আসতে পারি, তার মানে সিলেক্টিভ ব্রিড যদি আমরা করাতে পারি, অবভিয়াসলি আমার প্রফিট বেশি। তার মানে আমি কি এখানে আমি আমার ডিজায়ার ক্যারেক্টার পাচ্ছি, তাই না? সিলেক্টিভ ব্রিডে আমরা আমাদের ডিজায়ার ক্যারেক্টার পাবো। যেমন আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ব্রিডিং করে থাকি এমাস্কুলেশন, এমাস্কুলেশন করে আমরা যেরকম চাইছি আমরা সেই রকম টাইপের একটা ক্যারেক্টার প্রডিউস করলাম, সেটা অ্যানিমেলের ক্ষেত্রেও হতে পারে বা প্ল্যান্টের ক্ষেত্রে, বাট তাদের প্রসেসটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে। অ্যান্ড দেন বলছে though the artificial selection and domestication from the ancestral wild cow, we have well known Indian breed the Sahiwal cow in Punjab। তার মানে একটা ইনব্রিডিং বা সিলেক্টিভ ব্রিডিং এর একটা এক্সাম্পল কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। and we must however recognize that though our ancestor knew about the inheritance of the character and variation, they had very little idea about the scientific basis of the phenomenon। তো এই যে জিনিসগুলো, যেমন আমরা একটা প্ল্যান্টের ক্ষেত্রে বলি গ্রাফটিং, প্ল্যান্টের ক্ষেত্রে যে গ্রাফটিং করা হয় সেগুলো মানে একটা বলা হয় না যে এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে একটা করা, একটা নলেজ গেইন করে করা, দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। তো সিমিলার বলা হচ্ছে যারা অ্যানসেস্টার তারা ওই এক্সপেরিমেন্ট করতে করতে এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে তারা একটা জিনিস বুঝেছে যে এরকম কন্ডিশনে যদি আমরা মিক্সড আপ করি তাহলে এরকম একটা ক্যারেক্টার পাবো। বাট এটা সায়েন্টিফিক্যাল মানে সায়েন্টিফিক যে বেসিস কি সেটা কিন্তু তাদের কাছে জানা ছিল না। ওকে, বা দুটো ক্যারেক্টার মিক্স করছে একটা ক্যারেক্টার প্রডিউস হয়ে যাচ্ছে, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। বাট এর কোনো আনওয়ান্টেড ক্যারেক্টারও প্রডিউস হয়ে যেতে পারতো, বাট যার কাছে নলেজ আছে তার থেকে কিন্তু অন্তত আনওয়ান্টেড ক্যারেক্টার কোনো প্রডিউস হবে না, তাই না? যারা নর্মালি ওই এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে করছে, বা ধরো আমি এক্সপিরিয়েন্সড, আমি কাজটা করে যাচ্ছি, বাট আমি এর কিন্তু মানে ব্যাড সাইডটা আমি খুব একটা জানি না, আমার মনে হচ্ছে আমি প্রডিউস করছি, আমার দরকারি জিনিসটা প্রডিউস হয়ে যাচ্ছে, খুব ভালো কথা, চলো এইরকম কন্ডিশন করলে আমি ভ্যারিয়েশন কিছু পেয়ে যাব। বাট এটা তো প্রসেস নয়, কারণ আমাকে মেন জানতে হবে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কেন, হোয়াই জিনিসটা আমাকে জানতে হবে কেন হচ্ছে। তো ফার্স্ট দেখ Mendel's law of inheritance. It was during the mid-19th century that headway was made in the understanding of the inheritance, and Gregor Mendel conducted hybridization experiment on the garden pea for the 7 years 1856 to 1863
তোরা খুব ভালোভাবে জানিস এই লাইনটা থেকে কিন্তু অনেকবার PYQ এসছে, কত ইয়ারের জন্য অ্যান্ড কোন ইয়ার থেকে কোন ইয়ার, রাইট, কোন ইয়ার থেকে কোন ইয়ার অ্যান্ড কত বছরের জন্য এক্সপেরিমেন্টটা চলেছিল। অ্যান্ড দ্য প্রপোজড দ্য ল অফ ইনহেরিটেন্স ইন দ্য লিভিং অর্গানিজম। ওকে, and during Mendel investigation into the inheritance pattern, it was for the first time that the statistical analysis and mathematical logic were applied to problem in the biology. মানে এর আগে মেন্ডেল যখন থেকে এক্সপেরিমেন্ট শুরু করেছিল বা শুরু করেছিলেন, এর আগে পর্যন্ত কেউ কিন্তু ভেবেই ওঠেনি যে বায়োলজির মধ্যেও ম্যাথটাকে ইনক্লুড করানো যায়, এরকম কোনো পসিবিলিটি রয়েছে। তার উপর আবার স্ট্যাটিস্টিক্সের ম্যাথ ইনক্লুড করা হয়েছে এখানে, যে প্রবাবিলিটির উপর বেস করে কতটা হতে পারে, কত পার্সেন্ট এটা হতে পারে, কত পার্সেন্ট বি প্রোডাক্ট হতে পারে, এই জিনিসগুলো। এর আগে কিন্তু কোনোভাবেই যে ম্যাথমেটিক্যাল ওয়েটা বা ম্যাথ যে বায়োলজির মধ্যে আসতে পারে সেটা কেউ এর আগে কোনোদিন ভাবেইনি। তো এটা একটা রিজন ছিল। এনার যে প্রপোজালটা সেটা অনেক পরে পাবলিশড হয়েছে, মানে এনার মারা যাওয়ার পরে, প্লাস হচ্ছে ইনি নোবেল প্রাইজও পেয়েছেন এনার মারা যাওয়ার মানে পরে। ওকে, and his experiment had a large sampling, এটা হচ্ছে মার্ক করবি লাইনটা স্টেটমেন্টাল কোশ্চেনে, had a large sampling size which gave the greater creativity to the data that he collected. যত আমরা লার্জ স্যাম্পলিং করব, তার মানে দুজনের মধ্যে এক্সপেরিমেন্ট করার থেকে আমরা যদি পপুলেশনটা 1000 পপুলেশন নিয়ে সেটা এক্সপেরিমেন্ট করি, আমাদের যে ডেটাটা আসবে সেটা কিন্তু প্রপার আসবে। আমি দুজনের মধ্যে যদি এক্সপেরিমেন্ট করি তো রেজাল্ট আমার 50-50 মানে আসার চান্স থাকে, বাট যদি সেই পপুলেশনটা আমরা 1000 পপুলেশনের মধ্যে করি, অবভিয়াসলি আমার এক্স্যাক্ট ডেটাটা আমি পাবো, তাই না? এক্স্যাক্ট ডেটাটা আমরা কালেক্ট করতে পারবো। অ্যান্ড অলসো দ্য কনফার্মেশন of his inheritance from the experiment on the successive generation of this test plan proved that his result pointed to general rule of inheritance rather than being an sustained idea. And Mendel investigated character on the garden pea plant that were manifest as two opposing traits, kiki tall or dwarf plant, ওকে, ইয়েলো অর গ্রিন সিড। তো এখানে বিভিন্ন টাইপের যে ক্যারেক্টারগুলো দেওয়া রয়েছে, এই ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে নিবি যে 7টা ক্যারেক্টার নিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কি কি? স্টেম হাইট, ফ্লাওয়ার কালার, ফ্লাওয়ার পজিশন, পট শেপ, পট কালার, সিড শেপ অ্যান্ড সিড কালার। এটা হচ্ছে ক্যারেক্টার। যদি বলে হাউ মেনি ক্যারেক্টার, 7। ওকে, হাউ মেনি ক্যারেক্টার 7। বাট যদি বলা হয় হাউ মেনি কন্ট্রাস্টিং ট্রেট, তখন কিন্তু 14। ওকে, দুটো টাইপের কিন্তু কোশ্চেন আসে। হাউ মেনি ক্যারেক্টার, তো 7। এবার ক্যারেক্টারটাকে ডিভাইড করছি, তার মানে যদি এখানে জিজ্ঞেস করা হাউ মেনি অ্যালিলস, তখন কি হবে? অ্যালিলস বললে কি হবে? 14। কন্ট্রাস্টিং ট্রেট মানেই তো অ্যালিল, কন্ট্রাস্টিং ট্রেট মিন্স কিন্তু অ্যালিল। তো হাউ মেনি অ্যালিল যদি বলে তখনও কিন্তু 14 আসবে। বোঝা গেছে? ওকে, and this allowed him to set up a basic framework of the rules governing the inheritance, which was expanded on by the later scientists to account for all the diverse natural observation and the complexity inheritance in them. তার মানে এরপরে যতগুলো এক্সপেরিমেন্ট হয়েছিল সেই এক্সপেরিমেন্ট পারপাসটা খুব ইজি হয়ে গেছিল, যেহেতু মেন ফ্যাক্টটা মেন্ডেল কিন্তু কি করেছেন? ডিসকভার করেছিলেন। ওকে, and Mendel conducted such artificial pollination or cross pollination. Artificial pollination একটু আগেই যেটা বলছিলাম, যেটা ল্যাবরেটরির মধ্যে হচ্ছে, প্লাস এখানে কিন্তু কোন ফ্লাওয়ারের অ্যান্থারটা কার স্টিগমার উপর ড্রপ করবে সেটা কিন্তু ল্যাবরেটরিতে যে রয়েছে তার কন্ট্রোলে থাকবে। এটা কিন্তু এখানে কোনো রকমের কোনো কেরিয়ার ইউজ হবে না, নো কেরিয়ার, নো উইন্ড, নো ইনসেক্ট। ওকে, সেটাকেই আমরা বলি আর্টিফিশিয়াল পলিনেশন। এক্সপেরিমেন্ট ইউজিং সেভারেল ট্রু ব্রিডিং পি লাইন। ট্রু ব্রিডিং পি লাইন মিন্স
ট্রু ব্রিডিং পি লাইন্স মিন্স কি? আরে হ্যাঁ, ট্রু ব্রিডিং পি মিন্স হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ অর হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস রিসেসিভ অর হোমোজাইগাস ডমিনেন্ট। ওকে, হোমোজাইগাস রিসেসিভ অর হোমোজাইগাস ডমিনেন্ট। ট্রু ব্রিডিং বা ট্রু ব্রিড নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি তবে কিন্তু আমাদের একটা প্রপার রেজাল্ট আসবে। ওকে, আর ট্রু ব্রিডিং লাইন is one that having undergone continuous self-pollination, okay, and show the stable trait inheritance and expression for several generations. And Mendel selected 14 true breeding pea plant varieties as a pair which was similar excepted for one character with the contrasting trait, and some of the contrasting trait selected were smooth or wrinkled seeds, yellow or green seeds, inflated or constricted green or yellow pod, tall or dwarf plant. এখান থেকে কিন্তু এই যে মানে দুটো পেজ আমরা পড়লাম, বাট এখান থেকে কিন্তু তিনটে টাইপের কোশ্চেন আসে। ফার্স্ট হচ্ছে ইয়ার, ওকে, তারপর হচ্ছে তোর ডেট, মানে কত বছরের জন্য কাজটা হয়েছিল, দেন কত বছর থেকে কত বছর, এই দুটো। আরেকটা যেটা কোশ্চেন সেটা এখানেই বললাম, কতগুলো ক্যারেক্টার বা কতগুলো কন্ট্রাস্টিং ট্রেট অ্যান্ড ফলোয়িং, মানে তোর এখানে অপশনগুলো দেওয়া থাকবে, এর মধ্যে কোন অপশনটা বা কোন পয়েন্টটা মেন্ডেলের ক্যারেক্টারের মধ্যে ইনক্লুড ছিল না। ওকে, এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে, বোঝা গেছে? তো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে ডায়াগ্রামটা দেখেই বুঝতে পারছিস, এখানে হচ্ছে তোর অ্যান্থারটাকে রিমুভ করা হচ্ছে, রিমুভাল অফ অ্যান্থার, সেটাকেই আমরা এমাস্কুলেশন বলে থাকি। এটা ক্রস পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশনের একটা প্রসেস। দেন এই এমাস্কুলেশনের পরে কি করা হয়? ব্যাগিং করা হয়, রাইট? ব্যাগিং করা হয় যাতে না অন্য কোনো অ্যান্থার বা পোলেন গ্রেন স্টিগমার ওপর ড্রপ করতে পারে, মানে আনওয়ান্টেড আমরা বলতে পারি। অন্য কোনো থেকে বলা মানে বেশি ভালো যদি হয় ওয়ার্ডটা, সেটা হচ্ছে আনওয়ান্টেড। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, আর দরকার নেই। নেক্সট হচ্ছে ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। সো লেট আস টেক দ্য এক্সাম্পল of one such hybridization experiment carried out by the Mendel, where he crossed tall and dwarf pea plant to study the inheritance of one gene, and he collected the seeds produced as a result to this cross and grew them to generated plant and first hybrid generation. Okay, wait. তো ওয়ান জিন বা ওয়ান ক্যারেক্টার, সেটাকেই আমরা মনোহাইব্রিড বলবো। ওকে, তো এখানে যদি আমরা ওয়ান ক্যারেক্টার নিই, অবভিয়াসলি ওয়ান ক্যারেক্টারে টু টাইপস অ্যালিল প্রেজেন্ট থাকবে, ওয়ান ক্যারেক্টারে টু টাইপস অ্যালিল প্রেজেন্ট থাকবে। আমরা ক্যারেক্টারটা হচ্ছে হাইট, কি ক্যারেক্টার নেব? হাইট। তো দুটো অ্যালিল পাচ্ছি, একটা হচ্ছে টল, ডোয়ার্ফ। ওকে, তো টল হচ্ছে ক্যাপিটাল টি হোমোজাইগাস ডমিনেন্ট, ক্যাপিটাল টি ডমিনেন্ট ওভার দ্য স্মল টি, অলওয়েজ রিমেম্বার ক্যাপিটাল লেটার ডমিনেন্ট ওভার দ্য স্মল লেটার, মনে থাকবে? ওকে, তো টল হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, ক্যাপিটাল টি, অ্যান্ড ডোয়ার্ফ হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ, স্মল টি। ওকে, সো এটা হচ্ছে প্যারেন্টাল ওয়ান। সো F1 এ ফার্স্ট আমরা কি পাবো? দেখ, এখান থেকে যদি আমরা মানে যেটা ফিলিয়াল ওয়ান বলা হয়, ফিলিয়াল ওয়ানে
এটা হচ্ছে হোমোজাইগাস। তার আগে একটু বলে দিই, হোমোজাইগাস যখন দুটো অ্যালিল থাকবে সিমিলার, হোমোজাইগাস মানে কি সেম, তো সেখান থেকে যে গ্যামিটটা, একটা গ্যামিট তৈরি হবে। ওকে, সিমিলার এখান থেকে একটা গ্যামিট তৈরি হচ্ছে। তো আমাদের ফিলিয়াল ওয়ানের ক্যারেক্টার কি? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, রাইট? তো এখানে কি হাইব্রিডাইজ হচ্ছে? তো হাইব্রিডাইজ হচ্ছে তো, বাট ক্যারেক্টারটা কি? ক্যাপিটাল টি ডমিনেন্ট ওভার দ্য স্মল টি। তার মানে এখানে এটাকে কি ক্যারেক্টার বলবো? টল। ওকে, সো F2 তে গেলে এটার আমরা সেলফিং করব। কি করা হবে? সেলফিং করা হবে। বাট তার আগে আমরা বলে দিই, এই যে F1 এ যে ক্যারেক্টারটা ডিরাইভ করেছে সেটা প্যারেন্টের যে কোনো একটা ক্যারেক্টার, হোমোজাইগাস ডমিনেন্ট অর হোমোজাইগাস রিসেসিভ, দুটো ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টারের সঙ্গে সিমিলার। তো অবভিয়াসলি কোন ক্যারেক্টারের সঙ্গে সিমিলার? হোমোজাইগাস ডমিনেন্টের সঙ্গে সিমিলার, কারণ ওটাও টল ছিল, এটাও টল। ওকে, এটা আমরা ফিনোটিপিক দিক থেকে দেখছি, এটা কিন্তু টল। তার মানে দুটো ক্যারেক্টার কিন্তু ডিরাইভ হয়নি, প্যারেন্টাল ক্যারেক্টারে যে কোনো একটা ক্যারেক্টার ডিরাইভ হচ্ছে। সেটা কোনটা? যেটা ডমিনেন্ট, সেটা মনে থাকবে। ওকে, এবার যখন এটাকে আমরা সেলফিং করছি, তো F2 তে কি কি গ্যামিট প্রডিউস হবে? একটা মেল ফিমেলে। ওকে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। ওকে, হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস রিসেসিভ, আর এই দুটো হেটেরোজাইগাস কন্ডিশন তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার যদি এখান থেকে আমরা বলি দেখ F2 তে যখন ক্রসিংটা হলো বা সেলফিংটা হলো, তখন আমরা দেখতে পাচ্ছি F1 এ যে ক্যারেক্টারটা ডিরাইভ হয়নি সেরকম একটা ক্যারেক্টার F2 তে ডিরাইভ করেছে। তার মানে এই যে ক্যারেক্টার F2 তে ডিরাইভ করেছে। ওকে, সো এখানে যদি আমরা ফিনোটিপিক রেশিও দেখি, কি বলবো? 3:1, অ্যান্ড জিনোটিপিক রেশিও কত হবে? 1:2:1। ফিনোটিপিক মিন্স হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টার। ওকে, এক্সটার্নাল ক্যারেক্টার, তার মানে এটাও টল, এটাও টল, এটাও টল। যেটা আমরা বাইরে থেকে যে মরফোলজিক্যাল ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি বা বাইরে থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ফিনোটিপিক ক্যারেক্টার। তো অবভিয়াসলি 3:1। ওকে, অ্যান্ড জিনোটিপিক মিন্স হচ্ছে সেটা হোমোজাইগাস ডমিনেন্ট না হেটেরোজাইগাস। এই জিনিসটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো সেটা হচ্ছে কি হবে? জিনোটাইপ। তার মানে তাদের রেশিও কি হবে? 1:2:1। ক্লিয়ার হয়েছে? ওকে, তো এখানে কি বলছে দেখ, this generation is also called filial one progeny or F1. So Mendel observed that all the F1 progeny plant were tall, তার মানে ক্যাপিটাল টি স্মল টি এখানে প্রডিউস হচ্ছে। ওকে, লাইক ওয়ান অফ ইটস প্যারেন্ট, তার মানে F1 এ বা প্যারেন্টাল ওয়ানে কোনো একটা প্যারেন্টের সঙ্গে সিমিলার এই স্ট্রাকচারটা, রাইট? none were dwarf, মানে কোনো ডোয়ার্ফের ক্যারেক্টারই এখানে পাওয়া যায়নি। and he made a similar observation for the other pair of trait. He found that F1 always resemble either one of the parent and that the trait of the other parent was not seen in them. তার মানে যে কোনো একটা ক্যারেক্টার আমরা পাবো F1 এ, যে কোনো একটা প্যারেন্টের ক্যারেক্টার আমরা পাবো, দুটো কিন্তু একসঙ্গে নয়। Mendel then self-pollinated the tall F1 plant and to his surprise found that in the filial 2 generation some of the offspring were dwarf and the character that was not seen in the F1 generation was now expressed. তার মানে কোন ক্যারেক্টারটা? ডোয়ার্ফ ক্যারেক্টারটা। and the proportion of the plant that were dwarf were the 1/4 of the F2 plant while the 3/4 of the F2 plant
were tall, তার মানে phenotypic ratio কত হবে 3:1, and the tall and dwarf trait were identical to their parental type and did not show any blending, কোনো blending character হয়েছে either tall or dwarf, এর মাঝামাঝি কোনো রকমের ক্যারেক্টার কি এখানে পাওয়া গেছে? ব্লেন্ডিং মানে কিন্তু এটা নয়, ব্লেন্ডিং মানে এটা নয়, ব্লেন্ডিং মানে নতুন একটা ক্যারেক্টার, ব্লেন্ডিং মানে নতুন একটা ক্যারেক্টার, এটা কিন্তু ব্লেন্ডিং নয়। এটাও তো টলি এক্সপ্রেস করছে, তাই না? এটা তো টলি এক্সপ্রেস করছে, তো এটা তো ব্লেন্ডিং ক্যারেক্টার হতে পারে না। ব্লেন্ডিং মানে নতুন একটা ক্যারেক্টার, সেটাকে আমরা ব্লেন্ডিং বলবো। তো সো নর্মালি আমরা এখান থেকে বলতে পারি যে মোনোহাইব্রিড ক্রস থেকে, ওকে, আমরা একটা জিনিস পাচ্ছি যে এখানে কোনো রকমের ব্লেন্ডিং হবে না। কি হবে না? ব্লেন্ডিং হবে না। দ্যাট ইজ all the offspring were either tall or dwarf, none were of in between the height. ক্লিয়ার হয়েছে সবার? লাইনগুলো ক্লিয়ার তো? ওকে। And similar results were obtained with the other trait that he studied. Only one of the parental traits were expressed in F1 generation, while at the F2 stage both the traits were expressed the proportion 3:1, and the contrasting trait did not show any blending at either F1 or F2. F1 এ all tall, F2 তে tall dwarf দুটো ক্যারেক্টার ডিরাইভ করেছে। ক্লিয়ার? বোঝা গেছে সবার? বুঝতে পেরেছিস তো? ব্লেন্ড বল বল। পিঙ্ক মানে নতুন একটা ক্যারেক্টার, হোয়াইট আর রেডটাকে যখন ক্রস করবো পিঙ্ক হচ্ছে, তার মানে না হোয়াইট না রেড, পিঙ্ক, নতুন একটা ক্যারেক্টার। তো সিমিলার এখানে টল আর ডোয়ার্ফ প্যারেন্টাল ক্যারেক্টার। তো আমাদের যাই আসুক না কেন হেটেরোজাইগাস গ্যামেট প্রডিউস হতে পারে, বাট ক্যারেক্টার কিন্তু প্যারেন্টাল ক্যারেক্টার। ব্লেন্ডিং মানে না টল না ডোয়ার্ফ, মাঝামাঝি একটা ক্যারেক্টার তৈরি হতো। বোঝা গেছে? ওকে। অ্যান্ড বেসড অন দিস অবজারভেশন Mendel proposed that something was being stably passed down and unchanged from the parent to the offspring through the gamete. তার মানে এমন একটা ক্যারেক্টার বা এমন একটা মেটেরিয়াল যেটা প্যারেন্ট টু অফস্প্রিং থ্রু দ্য গ্যামিট পাস হচ্ছে, ওকে, ওভার সাকসেসিভ জেনারেশন, অ্যান্ড হি কল দিস থিং অ্যাজ আ ফ্যাক্টর। আর এই ফ্যাক্টরটাকেই এখন আমরা কি বলি? জিনস। বাট মেন্ডেল কিন্তু ফ্যাক্টরটাকে জিনস বলেননি, তিনি বলছেন যে মেটেরিয়ালটা পাস হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টর হতে পারে, যে ফ্যাক্টরটাই জিন, সেটা কিন্তু মেন্ডেল বলেননি। And genes therefore are the unit of inheritance, okay, inheritance এর unit কি হবে তাহলে? Genes, and they contain the information that is required to express a particular trait in an organism. তার মানে প্যারেন্ট টু অফস্প্রিং এ জিন পাস হচ্ছে, যার থ্রু দিয়ে প্যারেন্টের যে ক্যারেক্টারটা সেটা অফস্প্রিং এর মধ্যে পাস হচ্ছে, ওকে, জিনের থ্রু দিয়ে কি পাস হচ্ছে? ক্যারেক্টার পাস হচ্ছে। অ্যান্ড জিনস হুইচ কোড ফর আ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেট দ্যাট নোন অ্যাজ দ্য অ্যালিল, দ্যাট ইজ দে ওয়ার স্লাইটলি ডিফারেন্ট from the same gene. তার মানেই তো রিকম্বিনেশন, yes or no? তার মানেই তো রিকম্বিনেশন, যখন স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য সেম জিন। পুরো প্যারেন্টের ক্যারেক্টারটাই কি অলওয়েজ আমরা অফস্প্রিং এ দেখতে পাবো? হ্যাঁ, দেখতে পাবো, বাট 100% নয়। লিঙ্কেজও কখনো 100% হবে না, অন্তত সেক্সুয়াল রিপ্রোডাকশনে লিঙ্কেজ 100% হবে না, আবার রিকম্বিনেশন মোর দ্যান 50 হবে না। দুটো মনে থাকবে? ওকে। আচ্ছা, এখানে এই যে পার্টগুলো এগুলো একটু দেখে নিস, যা যা বললাম সিমিলার জিনিস এখানে লেখা রয়েছে, এগুলো আর খুব একটা ডিটেলস একবার রিড করে নিবি শুধু জাস্ট, ওকে, এগুলো ডিটেলসে বলার মতো কিছু পার্ট নয়। আচ্ছা, এখান থেকে মুভ করছি, দেখ সো মোনোহাইব্রিড ক্রসটা আমাদের ক্লিয়ার।
from the observation that the received parental trait is expressed without any blending in the F2 generation, we can infer that when the tall and dwarf plant produce gamete by the process of meiosis, meiosis কেন বলছে, এখানে কি হচ্ছে, ক্রসিং ওভার হবে, রাইট, এখানে ক্রসিং ওভার হবে, and the allele of the parental pair separate or segregate from each other and only one allele is transmitted to the gamete, and this segregation of allele is random process, and so there are 50% chance of gamete contain either allele has been verified by the resultant of the crossing. তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই যে সেগ্রিগেশনের এক্সাম্পল কি হবে বলতো, সেগ্রিগেশনের এক্সাম্পল কি, কোনটা দিতে পারি আমরা, সেপারেশন, সেগ্রিগেশন মিন্স হচ্ছে ওয়ান টাইপ অফ সেপারেশন, তাহলে এর যে এক্সাম্পলটা 50% চান্স থাকবে, তার মানে কিসের ক্ষেত্রে আমরা বলতে পারি, তোরা জানিস কিন্তু, বল 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 বল, ঠিকই বলছিস, একদম একদম, তার মানে আইদার মেল বেবি হবে না ফিমেল বেবি হবে, বেবির যে মানে আমরা বলতে পারি বেবির যে ক্যারেক্টারটা সেটা মেল হবে না ফিমেল হবে, সেটার জন্য দেখ XX অ্যান্ড XY, তো ফিমেলের ক্ষেত্রে হোমোজাইগাস কন্ডিশনে রয়েছে, তাই তো, তার মানে একটাই গ্যামেট প্রডিউস হবে, আর মেলের ক্ষেত্রে কি হেটেরোজাইগাস কন্ডিশন, তো তার মানে X একটা গ্যামেট Y একটা গ্যামেট প্রডিউস হচ্ছে, তো এই মেল গ্যামেটটা এই ফিমেল গ্যামেটটাকে মানে ফার্টিলাইজ করার প্রবাবিলিটি থাকে 50%, অ্যান্ড Y X গ্যামেটটাকে মানে ফিমেল X গ্যামেটটাকে ফার্টিলাইজ করার চান্স থাকে 50%, তো যদি XX হয় দেন ফিমেল হচ্ছে, XY হলে মেল হবে, তার মানে একটা নিউ অফস্প্রিং মেল হবে না ফিমেল হবে সেখানে 50-50 চান্সেস থাকছে, হ্যাঁ কি না, কোনোবারে তুই বলতে পারবি না মেলই হবে বা ফিমেলই হবে, এরকম ভাবে তো বলা যায় না, 50-50 চান্স থাকে, মেলও হতে পারে ফিমেল হতে পারে, এটাকে বলা হয় সেগ্রিগেশন, এখানে কোনো রকমের ব্লেন্ডিং হবে না, কোনো রকমের ব্লেন্ডিং হবে না, বোঝা গেছে, ওকে, এখানেই সেই জিনিসটা বলছে যে দিস সেগ্রিগেশন অফ দ্য অ্যালিল ইজ আ র্যান্ডম প্রসেস, বল, ওগুলো তো একটা ডিজিজের মধ্যে পড়ে, ওগুলো তো নর্মাল প্রসিডিওর নয় না, ওগুলো তো নর্মাল প্রসিডিওর নয়, এবার তুই বলতে পারিস না মেল না ফিমেল তার মধ্যে একটা ক্যারেক্টার, বাট ওটা তো ওয়ান টাইপ অফ ডিজিজ, অ্যাবনর্মালিটিস, ওটা তো একটা নর্মাল মানে অ্যাবনর্মালিটিস একটা প্রসিডিওরের মধ্যে চলে আসছে, ওটা তো নর্মাল প্রসেসের মধ্যে নয়, যার জন্য বলছি ইট ইজ আ র্যান্ডম প্রসেস, and so there is 50% chance of the gamete containing either allele has been verified by the result of the crossing, তার মানে X এর সঙ্গে either X হতে পারে or Y হতে পারে, ক্লিয়ার, তুই মানে 1 লাখের মধ্যে একজনের মধ্যে এই প্রবলেমটা আসে, তো ওটাকে আমরা র্যান্ডম প্রসেস বলবো না এইটাকে র্যান্ডম প্রসেস বলবো, অবভিয়াসলি এটাকে র্যান্ডম প্রসেস বলবো, ওটা ক্রোমোজোমাল অ্যাব্রিভিয়েশনের জন্য হয়, ওটা ক্রোমোজোমাল অ্যাব্রিভিয়েশন বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস জন্য হয়, ওটা তো নর্মাল প্রসিডিওরের মধ্যে নয়, বাই চান্স যদি যে ক্রসিং ওভারের জন্য লিঙ্কেজ বা রিকম্বিনেশন আসছে সেখানে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় বা অ্যানাফেজে, মেনলি এই ক্রোমোজোমাল অ্যাব্রিভিয়েশনগুলো কখন হয় অ্যানাফেজের টাইমে, তাই তো, যেটা সেপারেট হওয়ার দরকার ছিল সেপারেট হলো না, একসঙ্গে একটা ক্রোমোজোম এন্টার করে গেল, তখন প্রবলেমগুলো হতে পারে, বাট এটা তো নর্মাল প্রসেসের মধ্যে আমরা ফেলবো না, বোঝা গেছে, ওকে, আচ্ছা এখানে জাস্ট এই লাইনটা একটু পড়ে নিস, এই যে চেকার বোর্ড যেগুলো হয় সেগুলোকে আমরা বলি পনেট স্কোয়ার, অ্যান্ড ইট ওয়াজ ডেভেলপড বাই আ ব্রিটিশ জেনেটিক্সট রেগিনাস সি পোনেট, ব্যাস আর কিছু দরকার নেই এখান থেকে, ওকে,
ওকে, নেক্সট হচ্ছে এই প্যারাটা, যেখানে আমরা দেখব টেস্ট ক্রস অ্যান্ড ব্যাক ক্রস। এখানে আমাদের এনসিইআরটিতে শুধুমাত্র টেস্ট ক্রস দেওয়া রয়েছে, অ্যান্ড এই টেস্ট ক্রস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্স আসে, রিপিটও হয়। টেস্ট ক্রস দুটো টাইপের কোশ্চেন, ডিরেক্ট টেস্ট ক্রসের কোনো মানে এই চেকার বোর্ড টাইপের কিছু একটা দিয়ে দেবে বা পানিশ স্কোয়ার টাইপের, যে ক্রস করে তোকে বের করতে হবে, আর নয়তো স্টেটমেন্টাল কোশ্চেন, কেন করা হয় বা রেজাল্ট কি হতে পারে, এই টাইপের স্টেটমেন্টাল কোশ্চেন্স কিন্তু দিয়ে দেবে। সো পানিশ স্কোয়ারের আমরা এই পার্টটাতেই ফার্স্ট মুভ করে যাই। বলা হচ্ছে যে এই যে ফেনোটিপিক কন্ডিশনে বা ফেনোটিপিক রেশিওতে একটা হেটেরোজাইগাস কন্ডিশন প্রডিউস হচ্ছে, তাই না? বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা টলের একটা ক্যারেক্টার, রাইট? বাট এটা হেটেরোজাইগাস নাকি হোমোজাইগাস ডমিনেন্ট সেটা তো আমরা বুঝতে পারছি না। শানোয়া বোঝা যাচ্ছে তো? তার মানে এটাকে যদি আমরা কোনো ক্রসের থ্রু দিয়ে একটা মানে এখানে একটা রেজাল্ট আসবে, আচ্ছা সেটা করেই দেখা যাক। ধর এরকম একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে কি বলবি তুই? ফেনোটিপিক দিক থেকে দেখতে গেলে এটাকে আমরা টল বলবো, রাইট? বাট এটা হেটেরোজাইগাস কন্ডিশনে রয়েছে নাকি হোমোজাইগাস কন্ডিশনে আমরা কেউ জানি না। সো এটা আমরা বেসিক্যালি F1 এ পাবো, তাই না? ফিলিয়াল 1 এর একটা ক্যারেক্টার পাচ্ছি। এবার এটাকে যখন আমরা সেলফিং করছি, F2 তেও সিমিলার আমরা ক্যারেক্টার পাচ্ছি, তো F2 তেও তো আমরা সিমিলার ক্যারেক্টার পাচ্ছি। তার মানে F2 তে যে চারটে গ্যামেট প্রডিউস হলো তার মধ্যে এই যে 3 এর মধ্যে 3:1 যে রেশিওটা পাচ্ছি, এই 3 এর মধ্যে কতগুলো হোমোজাইগাস ডমিনেন্ট, কতগুলো হেটেরোজাইগাস আমাদের আইডিয়া নেই, আমরা জানি না সেই জিনিসটা। তার মানে এই F2 এর হেটেরোজাইগাস বা যেটা ডমিনেন্ট ক্যারেক্টার শো করছে তার সঙ্গে F1 এর হোমোজাইগাস রিসেসিভের যদি ক্রস আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রপার রেজাল্টটা পাবো। বুঝতে পারলি কি পারলি না? এবার দেখ এই দুটোর ক্রস করে দেখ। ওকে, রেশিও কত আসছে? 1:1। রেশিও কত আসবে? 1:1। তার মানে যে ক্রসের রেশিও আসবে 1:1, যে কোনো ক্রসের ক্ষেত্রেই হোক না কেন, চোখ বন্ধ করে মনে রাখবি টেস্ট ক্রস হচ্ছে। আর টেস্ট ক্রস আমরা কেন করব? টেস্ট ক্রস করা হয় যে ফিনোটাইপের যে ক্যারেক্টারটা সেটা হোমোজাইগাস ডমিনেন্ট নাকি হোমোজাইগাস রিসেসিভ। তার মানে আমরা জিনোটিপিক ক্যারেক্টারটাকে দেখার জন্য কিন্তু টেস্ট ক্রস করি। ওকে, জিনোটিপিক ক্যারেক্টারটাকে দেখার জন্য টেস্ট ক্রস করা হয়। আর মনে রাখবি F2 এর গ্যামিটের সঙ্গে F1 এর হোমোজাইগাস রিসেসিভের ক্রস হবে, তবেই সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস। আর যদি বলা হয়ে থাকে হোমোজাইগাস ডমিনেন্ট তখন ক্রসটাকে কি বলা হয়? ব্যাক ক্রস। Okay, back cross মানে test cross is a one type of back cross. Test cross is a one type of back cross, right? তো তার জন্য বলা হচ্ছে যদি রিসেসিভ হয়, হোমোজাইগাস রিসেসিভ হয়, টেস্ট ক্রস হবে, আর যদি বোথ হয় দুটোর ক্ষেত্রেই ব্যাক ক্রস। ক্লিয়ার? ডাউট আছে কারোর এখানে? ওকে, কি বলছে দেখ। Based on his observation on the monohybrid cross, Mendel proposed rules to consolidate his understanding of inheritance in the monohybrid crosses, and today the rules are called principle or law of inheritance. And the first law is the law of dominance, and the second law of segregation. তার মানে মেন্ডেল কোন রুলসটা বা কোন লটা প্রপোজ করেছিলেন? ল অফ ইনহেরিটেন্স। ওকে, ল অফ ইনহেরিটেন্স, যার মধ্যে ফার্স্ট ল অফ ডমিনেন্স, সেকেন্ড ল অফ সেগ্রিগেশন। এখান থেকে দু একটা কোশ্চেন আসে খুব কনফিউজিং। বলা হয় যে মেন্ডেলের ফার্স্ট ল কোনটা?
তার মধ্যে অপশানে দেওয়া থাকে ল অফ ইনহেরিটেন্স, এটাও কিন্তু অপশানে দেওয়া থাকে। ফার্স্ট ল বলে এরকম প্রচুর কোশ্চেন পাবি, তার মধ্যে এই দুটো অপশানও যেমন থাকে সিমিলার থাকে ল অফ ইনহেরিটেন্স। তার যে স্টেটমেন্টটা বা তার যে এক্সপেরিমেন্টটা সেটাই ছিল ল অফ ইনহেরিটেন্সের উপর, বাট তার যে মানে যেগুলো তিনি প্রপোজ করেছিলেন মোনোহাইব্রিড ক্রসের পর তার ফার্স্ট ল হচ্ছে ল অফ ডমিনেন্স, সেকেন্ড ল অফ সেগ্রিগেশন, অ্যান্ড আফটার দ্য ডাইহাইব্রিড ক্রস দ্য থার্ড ল কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মনে থাকবে। বাট মেন যে এক্সপেরিমেন্টাল পারপাস সেটা কিন্তু ল অফ ইনহেরিটেন্স। জিনিসটা কি বোঝা গেছে? এটা কিন্তু ওনার ফার্স্ট ল নয়, এটার মেন যে মানে পারপাস যেটা ছিল, মেন যে টপিকের উপর তিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা হচ্ছে ল অফ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের বল মেন ইনহেরিটেন্স, এবার তার উপর কিছু ল প্রপোজ করেছিলেন, তার মধ্যে হচ্ছে ফার্স্ট ডমিনেন্স, সেকেন্ড সেগ্রিগেশন, থার্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অবভিয়াসলি না, এটা তো মেন যে মানে মেন পার্টটা দেওয়া রয়েছে এর আন্ডারে, এটাই অনেকে ভুল করে আর কি, মানে এরকম কোশ্চেন অনেকবার পেয়েছি তার জন্য বললাম। সো ল অফ ডমিনেন্স কি বলছে দেখ, ক্যারেক্টার আর কন্ট্রোল বাই ডিসক্রিট ইউনিট কল দ্য ফ্যাক্টর। এই ডিসক্রিট ইউনিট মানে কি? জিনস। ডিসক্রিট ইউনিট মিনস জিনস, যেটা মেন্ডেল ফ্যাক্টরস বলেছিলেন। অ্যান্ড ফ্যাক্টর অকার ইন দ্য পেয়ার, কি হবে? অ্যালিলস। ফ্যাক্টর অকার ইন দ্য পেয়ার্স অ্যালিলস, and in a dissimilar pair of the factor one member of the pair dominant and the other is the recessive. একটা হোমোজাইগাস ডমিনেন্ট, একটা হোমোজাইগাস রিসেসিভ। ক্লিয়ার? এবারে বলা হচ্ছে ল অফ ডমিনেন্স কেন? কারণ ক্যাপিটাল টি ডমিনেট ওভার দ্য স্মল টি। দুটো ক্যারেক্টারের মধ্যে একটা অলওয়েজ ডমিনেন্ট থাকবে, যে এক্সপ্রেস করবে সে ডমিনেন্ট, যে এক্সপ্রেস করবে, যে ক্যারেক্টারটা এক্সপ্রেস করবে সেটাকে আমরা কি বলবো? ডমিনেন্ট। তার জন্য এখানে লটাকে কি বলা হচ্ছে? ল অফ ডমিনেন্স। বোঝা গেছে? ওকে। And the law of dominance is used to explain the expression of only one of the parental character in the monohybrid cross in the F1 and the expression of the both F2, and it's also explain the proportion 3:1 obtained from the F2. Done? Okay. আচ্ছা, নেক্সট হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশনে কি বলছে? দিস ল ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যালিল ডু নট শো এনি ব্লেন্ডিং। ল অফ সেগ্রিগেশনের ফার্স্ট পয়েন্ট, এখানে কোনো রকমের ব্লেন্ডিং হবে না, and both the character are recovered as such in F2 generation through one of these is not seen in F1 stage. Recovered কেন বলছে? কারণ F1 এ প্যারেন্টাল একটা ক্যারেক্টার আমরা দেখেছি, বাট প্যারেন্টাল তো দুটো ক্যারেক্টার, আবার F2 তে এসে দুটো ক্যারেক্টারকে আমরা পাচ্ছি, তার জন্য বলছে রিকভার করছে। কে রিকভার করছে? ক্যারেক্টার্স রিকভার করছে। ক্লিয়ার? ওকে। and through the parent contain two allele during the gamete formation. The factors or allele of a pair segregate from each other such that gamete receive only one of two factor. তার মানে দুটো অ্যালিলের মধ্যে একটাই রিসিভ করবে, আইদার x এর সঙ্গে x হবে আর x এর সঙ্গে y হবে। And of course a homozygous parent produce all gamete that are similar while heterozygous one produce two kind of gamete. তার মানে হেটেরোজাইগাস তো এই হোমোজাইগাস তো XX, তো ওয়ান টাইপের গ্যামিট প্রডিউস করবে, আর হেটেরোজাইগাস কি দুটো টাইপের গ্যামিট প্রডিউস করবে। বোঝা গেছে? ইচ হ্যাভিং ওয়ান অ্যালিল উইথ ইকুয়াল প্রপোর্শন। ল অফ সেগ্রিগেশন ডান। ওকে। সো ল অফ সেগ্রিগেশন বা ল অফ ইনহেরিটেন্সের একটা এক্সেপশন যদি বলা হয়, কি অ্যান্সার করবি? এক্সেপশন কি হবে? ইনকমপ্লিট ডমিনেন্স। ল অফ ডমিনেন্স, একটা ক্যারেক্টার এক্সপ্রেস করছিল,
এখানে দুটো ক্যারেক্টারই এক্সপ্রেস করবে না। তো ল অফ ডমিনেন্সের জন্য একটা এক্সেপশন, আবার বলছে সেগ্রিগেশন, কোনো ব্লেন্ডিং হবে না, বাট এখানে আবার ব্লেন্ডিংও হচ্ছে। ক্যারেক্টারের ব্লেন্ডিং হচ্ছে এখানে, ক্যারেক্টারের অ্যালিলিক ব্লেন্ডিং তো ওরকম ভাবে হয় না, ওটা ইন্টারনালি হয়। বাট যেটা আমরা স্ট্রাকচারটা দেখছি ওটা হচ্ছে তোর মানে হ্যাঁ ইনহিবিটেড ক্যারেক্টার, যেটা প্রডিউস হচ্ছে, মানে যেটা আমরা একদম এখানে ফিনোটিপিক রেশিও ইকুয়ালস টু জিনোটিপিক রেশিও। ওকে, তো কি বলছে দেখ ইনকমপ্লিট ডমিনেন্সে, তো ফার্স্ট যেটা কোশ্চেন আসে এখানে এক্সাম্পল, কাদের ক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্ট আমরা দেখতে পাই, কি হবে, ডগ ফ্লাওয়ার और स्नैपड्रैगन और एंथ्रिडियम, और जेटा तोरा जानिस 4 o'clock plant और मिराबिलिस जलापा is a good example to understand the incomplete dominance. Incomplete dominance से की बोला होच्छे P generation, तार माने parental generation ए আমরা কি কি নিচ্ছি, রেড আর হোয়াইট দুটো কালারের, আমাদের এখানে ক্যারেক্টার কি কালার, ফ্লাওয়ার কালার। ওকে, তো এখানে একটা রেড একটা হোয়াইট, রেড এখানে কিন্তু রেড ডমিনেন্ট ওভার দ্য হোয়াইট, বাট এখানে সেটা এক্সপ্রেস হবে না, বিকজ এখানে কোনো ক্যারেক্টার কেউ ডমিনেন্স শো করবে না, ডমিনেন্সই শো করবে না। ওকে, তো গ্যামিট কি প্রডিউস হবে, ক্যাপিটাল আর স্মল আর, বাট নর্মালি যদি আমরা দেখি ক্যাপিটাল আর স্মল আর, যদি ক্যাপিটাল আর ডমিনেন্ট ওভার দ্য স্মল আর হতো তার মানে এটা হচ্ছে রেড হওয়ার কথা ছিল, বাট এখানে কি কালার আসছে, পিঙ্ক, তার মানে এখানে ব্লেন্ডিং হয়েছে, তার মানে এখানে কি ব্লেন্ডিং হয়েছে। অ্যান্ড এটাকে যদি আমরা সেলফিং করি, তার মানে ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আর করি, কি কি পাচ্ছি, একটা রেড পাচ্ছি, দুটো পিঙ্ক পাবো আর একটা হোয়াইট পাবো। তার মানে ফিনোটিপিক্যালিও 1:2:1, জিনোটিপিক্যালিও 1:2:1। তার মানে আমরা রেশিওটাকে ইকুয়াল বলতে পারি, ফিনোটিপিক রেশিও ইকুয়ালস টু জিনোটিপিক রেশিও। তাহলে কি ম্যাম আমরা কি বলতে পারি যে এখানে দুটো ক্যারেক্টারই মানে আর আর যেটা ক্যাপিটাল স্মল আর দুটোই এক্সপ্রেস করছে, বুঝলাম না, না এখানে একটা ইন্টারনাল ক্যারেক্টার এক্সপ্রেস করছে, না আর এক্সপ্রেস করছে মানে ক্যাপিটাল, না স্মল আর এক্সপ্রেস করবে, দুটো একটা ইন্টারনাল, ওরকম ভাবে একদমই না, ওটা ভুল ওয়ার্ড, যে দুটো একসঙ্গে এক্সপ্রেস করা, দুটো একসঙ্গে এক্সপ্রেস করা সেটা আমরা মাল্টিপল অ্যালিলিজমে দেখবো, এখানে কিন্তু নয়, এটা ইন্টারনাল ক্যারেক্টার, যেটা দুটো একসঙ্গে এক্সপ্রেস করবে সেটাকে আমরা কি বলি, ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্স, কোডমিনেন্স মানে একসঙ্গে এক্সপ্রেস করা। নরমাল অ্যালিল, দুটো টাইপের অ্যালিল পাবো, কি কি বলা হচ্ছে, নরমাল আর ওয়াইল্ড টাইপ অ্যালিল। প্রীতি এদিকে দেখ, গল্প করবি না, একটা ওয়াইল্ড টাইপ অ্যালিল আর একটা মিউটেটেড অ্যালিল। তো দুটো অ্যালিলের মধ্যে অ্যাক্টিভিটির কি কি চেঞ্জেস হচ্ছে এই জিনিসগুলো এখানে আমাদের দেখতে হবে। বলছে দ্য নর্মাল আর লেস এফিশিয়েন্ট এনজাইম, এখানে তিনটে কন্ডিশন রয়েছে। সেকেন্ড কন্ডিশন বলছে আ নন ফাংশনাল এনজাইম, অ্যান্ড থার্ড কন্ডিশন নো এনজাইম অ্যাট অল। তো এই দুটো অ্যালিলের জন্য তিনটে ধরনের বা 3 টাইপ কন্ডিশন এখানে আমরা দেখতে পাচ্ছি বা সিচুয়েশন দেখতে পাচ্ছি। বলছে ইন দ্য ফার্স্ট কেস মানে কি বলা হচ্ছে, দ্য নর্মাল অ্যান্ড লেস এফিশিয়েন্ট এনজাইম, আইদার মানে এনজাইম প্রডিউস হবে, দুটোর ক্ষেত্রে এনজাইমই প্রডিউস হবে, বাট একটা নর্মাল হতে পারে, বাট এফিশিয়েন্সি একটা ক্ষেত্রে কম হতে পারে। তো কিরকম সিচুয়েশন, in the first case the modified allele is equivalent to the unmodified allele। ধর এটা অ্যালিল, যেটা নর্মাল অ্যালিল, আর এটা হচ্ছে মডিফাইড অ্যালিল। তো এটা বলা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট, তার মানে দুটো যদি আমরা ইকুয়াল করি, এরকম একটা কন্ডিশন, সেখানে এনজাইম প্রডিউস হতে পারে নর্মাল, আর তার এফিশিয়েন্সি কিছুটা লেস করে যেতে পারে। That is, it will produce the same phenotype or trait, that is result in the transformation of substrate S। তাই দুটোর ক্ষেত্রে যে মডিফাই হয়েছে তার ক্ষেত্রেও কিন্তু ফিনোটাইপটা সেমই আসছে, নর্মাল অ্যালিল আর যে মিউটেটেড অ্যালিল দুটোর ফিনোটাইপ
বা ফিনোটিপিক রেশিও কী হবে, ইকুয়াল হচ্ছে, ফিনোটিপিক ক্যারেক্টার ইকুয়াল হচ্ছে, তার জন্য এনজাইম প্রডিউস হচ্ছে। এটুকুনি বোঝা গেছে? বোঝা গেছে কি? ওকে। Such equivalent allele pair are very common, but if the allele produce a non-functional enzyme or no enzyme, the phenotype may be affected. So এখানে দেখ, phenotype or trait will be depend on the functional, the unmodified allele. তার মানে এখানে either unmodified allele dominant over the modified allele, বা সরি আমি অপোজিট বললাম, modified allele dominant over the unmodified allele, তবেই তো এনজাইম প্রোডাকশনটা বন্ধ হচ্ছে এখানে, রাইট? The unmodified allele which represent the original phenotype is the dominant allele and the modified allele is generally recessive allele. And hence the example above the recessive trait is seen due to the non-functional enzyme because no enzyme is produced. যখন unmodified modified equal থাকবে enzyme produce হবে, but যখন unmodified allele-টা modified allele-এর থেকে recessive condition-এ ফাংশন করবে, তখন সেটাকে আমরা কি বলবো, যে সেখানে কোনো রকমের এনজাইমের প্রোডাকশন হবে না, বা এনজাইম প্রডিউস হবে ফাংশনলেস। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। তারপরে এটাও কিন্তু এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স, এটাও কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সের একটা এক্সাম্পল। তার মানে দুজনের ক্যারেক্টার এক্সপ্রেস করলো না, কিন্তু এখানে একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার এক্সপ্রেস করছে। শানোয়ার বোঝা গেছে? ওকে। এবার কোডমিনেন্স। কোডমিনেন্স, কোডমিনেন্সে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে তোর এক্সেপশন অফ ল অফ ডমিনেন্স। Incomplete dominance, exception of law of segregation, and codominance is the exception of law of dominance. Dominance মানে যে কোনো একটা ক্যারেক্টার এক্সপ্রেস করবে, সেই ডমিনেন্ট। কোডমিনেন্ট মানে দুটো ক্যারেক্টার একসঙ্গে এক্সপ্রেস করবে। তোরা দুজনেই গল্প করছিস, তো দুটো ক্যারেক্টার এক্সপ্রেস করছে, একসঙ্গে দুটো ক্যারেক্টার সেম ক্যারেক্টার এক্সপ্রেস হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, কোডমিনেন্স। ব্লেন্ডিং হচ্ছে, সেগ্রিগেশনে ব্লেন্ডিং ছিল না, কোথায় হচ্ছে, পিঙ্ক তো হচ্ছে, পিঙ্কটা তো আসছেই না, পিঙ্কটা তো আসছে। F1 এ যখন আমরা ক্যাপিটাল আর স্মল আর দেখতে পাচ্ছি, ওটা তো পিঙ্ক, আর F2 তেও তো পিঙ্ক কালারটাই আসছে, তো একটা নতুন ইন্টারমিডিয়েট ক্যারেক্টার তো পাচ্ছি। না, ওটা টোটালি ডমিনেন্ট ক্যারেক্টার নয়, আমরা বলেছি যে ব্লেন্ডিং, এক্সেপশন অফ ল অফ সেগ্রিগেশন। কেন বলেছি, কিসের জন্য, ব্লেন্ডিং এর জন্য বলেছি। জিনিসটা বুঝতে পারলি না? ইনকমপ্লিট ডমিনেন্ট, ইনকমপ্লিট ডমিনেন্ট কার এক্সেপশন, ল অফ সেগ্রিগেশনের এক্সেপশন। কেন, ল অফ সেগ্রিগেশনে ব্লেন্ডিং হচ্ছে না, ব্লেন্ডিং মানে একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার প্রডিউস হচ্ছে না। কে ডমিনেন্ট কে রিসেসিভ আমার দেখে লাভ নেই, আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার প্রডিউস হচ্ছে, তো তার জন্য ল অফ সেগ্রিগেশনের এক্সেপশন আমরা ইনকমপ্লিট ডমিনেন্স বলতে পারি না। কিন্তু ম্যাম ওই যে মানে F1 এ যেটা পুরোটা পিঙ্ক হলো, সেইখানে হচ্ছে আপনার মনে হচ্ছে যে মিশে গেছে, ব্লেন্ডিং হয়ে গেছে। মিশে গেছে না, এটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার, পিঙ্ক অলওয়েজ হবে সেটা তো নয়। তুই ভাবছিস রেড হোয়াইট মেশালেই পিঙ্ক আমরা জানি, তার জন্য পিঙ্ক আমরা একটা মানে একটা মিক্সড আপ ক্যারেক্টার, এখানে মিক্সড আপ ক্যারেক্টার, ব্লেন্ডিং মানে নতুন ইন্টারমিডিয়েট ক্যারেক্টার। কিন্তু পরেরটা F2 গায়ে হ্যাঁ, সে ডমিনেন্ট রিসেসিভ আসুক না, সেটা সে ডমিনেন্ট আসুক না, সেটা তো আমার দেখে লাভ নেই, সে ডমিনেন্ট আসুক না, সেটা তো আমার দেখে লাভ নেই। আমি দেখব কোনো ক্যারেক্টার ব্লেন্ড করছে কিনা। আমি কি বললাম, কার এক্সেপশন বলেছি, কার এক্সেপশন বলেছি, সেগ্রিগেশন। সো এখানে ডমিনেন্ট আসুক বা রিসেসিভ আসুক আমার তো দেখে লাভ নেই, আমি কোন ক্যারেক্টারটা দেখব, ব্লেন্ডিং হচ্ছে কিনা। তো এখানে আমার ডমিনেন্ট রিসেসিভের সঙ্গে কি যায় আসে, এখানে আমার ডমিনেন্ট রিসেসিভের সঙ্গে তো কিছু যায় আসে না, আমি দেখবো ব্লেন্ডিং হচ্ছে কিনা। F2 তে ব্লেন্ডিং হচ্ছে, F1 এ ব্লেন্ডিং হচ্ছে, সিম্পল ব্যাপার। এবার সেখানে রেড আসুক, পিঙ্ক এই হোয়াইট আসুক আমার তো দেখে লাভ নেই,
এবারে ল অফ ডমিনেন্টের একটা এক্সেপশন, কোডমিনেন্ট। কেন? ওখানে একটা ক্যারেক্টার এক্সপ্রেস করছিল, এখানে দুটো ক্যারেক্টার একসঙ্গে এক্সপ্রেস করবে, তো অবভিয়াসলি এর এক্সেপশন কি এটা আমরা বলতে পারি, নাকি এখনো বোঝা গেল না? কোনো কোশ্চেন্স আসে, মানে কোশ্চেন আছে এখান থেকে? প্রীতি বুঝতে পেরেছিস তো? আমার ডমিনেন্ট রিসেসিভ নিয়ে এখান থেকে কিচ্ছু যায় আসে না, আমার একটা ক্যারেক্টার ব্লেন্ডিং, ব্লেন্ডিং হচ্ছে এক্সেপশন। ক্লিয়ার? ওকে, এবার কোডমিনেন্ট, এক্সেপশন অফ ল অফ ডমিনেন্স। ওকে, সো এখানে কোডমিনেন্ট কেন বলা হচ্ছে? এখানে দুটো ক্যারেক্টার ফার্স্ট আমরা পাচ্ছি, একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। অ্যান্টিজেন লোকেশন কি? লোকেশন কোথায়? সারফেস অফ আরবিসি। ওকে, আচ্ছা, এটা যদি বলা হয় যে হোয়াট ইজ অ্যান্টিজেন, কি বলবে? হোয়াট ইজ অ্যান্টিজেন? এনজাইম, অ্যান্টিজেন এনজাইম। কি টাইপের প্রোটিন? কি টাইপের প্রোটিন? অ্যান্টিজেন কি টাইপের প্রোটিন? গ্লোবিউলার প্রোটিন। ইয়েস, গ্লোবিউলার প্রোটিন অ্যান্টিজেন। ওকে, কোথায় প্রেজেন্ট থাকবে? সারফেস অফ আরবিসি তে প্রেজেন্ট থাকবে। আর এই অ্যান্টিজেন বেসিক্যালি ব্লাডের ক্ষেত্রে আমরা কটা টাইপ পাবো? দুটো টাইপ, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। ক্লিয়ার? ওকে, অ্যান্টিবডির লোকেশন প্লাজমা, প্লাজমা। অ্যান্ড অ্যান্টিবডি যেটা, সেটা কি, মানে হোয়াট ইজ অ্যান্টিবডি? প্রোটিন। কি টাইপের প্রোটিন? দাঁড়া দাঁড়া, গ্লোবিউলার, গ্লোবিউলার প্রোটিন হচ্ছে তোর অ্যান্টিবডি গ্লোবিউলার প্রোটিন হবে, আর অ্যান্টিজেন প্রোটিওলাইটিক প্রোটিন, প্রোটিওলাইটিক যেটা বলা হয়। অ্যান্টিবডি হচ্ছে গ্লোবিউলার। ইয়েস, ওকে। সো অ্যান্টিবডি বডিতে বেসিক্যালি ডিফেন্স মেকানিজমে হেল্প করবে, যেটা প্লাজমাতে প্রেজেন্ট থাকবে। অ্যান্ড অ্যান্টিজেন মিনস হচ্ছে ফরেন পার্টিকেল, এটা যখন বডিতে এন্টার করবে দেন অ্যান্টিবডি সিক্রিট হয়, রাইট? ওকে, তো সারফেস অফ দ্য আরবিসিতে, সারফেস অফ আরবিসিতে যদি অ্যান্টিজেন এ প্রেজেন্ট থাকে তাহলে ব্লাডে কি টাইপ হবে? ব্লাডের টাইপ কি হবে? ওগুলো পরে আসছে। এ টাইপ ব্লাড, তাই তো? ওকে, যদি বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, বি টাইপ। ওকে, এ বি দুটোই একসঙ্গে প্রেজেন্ট রয়েছে, এ বি টাইপ। আর নো অ্যান্টিজেন, ও টাইপ। তো এখানে যেহেতু এ বি দুটো অ্যান্টিজেন একসঙ্গে প্রেজেন্ট রয়েছে আর দুজনের ক্যারেক্টার একটা টাইমে একসঙ্গে এক্সপ্রেস হয়, তার জন্য এটাকে কি বলা হয়? কোডমিনেন্স। কি বলা হয়? কোডমিনেন্স। আর এই পুরো ক্যারেক্টারটাকে কন্ট্রোল করে একটাই জিন। কি টাইপ জিন? আই জিন, তাই তো? পুরো ক্যারেক্টারটাকে কন্ট্রোল কে করবে? আই জিন, আই জিন। এবার তো এর অ্যালিল রয়েছে, কি অ্যালিল? স্মল আই, স্মল আই। ওকে, তো এ ব্লাডের ক্ষেত্রে আমরা এর ক্যারেক্টার কি কি পাবো? মানে যদি আমরা এক্সপ্রেশনগুলো দেখি, আইএ, আইএ,
IA IO। ওকে, বি ব্লাডের ক্ষেত্রে IB I। ওকে, AB ব্লাড IA IB and O blood। ওকে, তার মানে এখানে যদি বলা হয় ABO ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ, কতগুলো জিনোটাইপ এক্সপ্রেস করবে? মানে এক্সপ্রেস করবে 4টে, বাট জিনোটিপিক যদি ক্যারেক্টার বলা হয় 6টা, ফিনোটিপিক ক্যারেক্টার 4টে। মনে থাকবে? জিনোটিপিক ক্যারেক্টার 1 2 3 4 5 6। শানোয়ার, জিনোটিপিক ক্যারেক্টার 1 2 3 4 5 6 জিনোটিপিক্যালি। ফিনোটিপিক্যালি মানে কি? এই দুটো তো এই এক্সপ্রেস করছে, এটা বি, এটা এবি, এটাও 4টে। এটা কিন্তু কোশ্চেন আসে, এটা কোশ্চেন। কি রে, বোঝা গেছে? ওকে, আচ্ছা, এ ব্লাডের ক্ষেত্রে এ অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে। এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে, রাইট? তার মানে এদের ক্ষেত্রে কি টাইপের অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে? অ্যান্টি বি প্রেজেন্ট থাকবে, অ্যান্টি বি। ঠিকই তো আছে। ও আচ্ছা, সরি স্যার, আচ্ছা ঠিক আছে। আর ওই একই ব্যাপার হলো। অ্যান্টি বি, তার জন্য এদের সারফেসে বি প্রেজেন্ট থাকবে না। ওকে, আর যেহেতু এদের বডিতে অ্যান্টি বি প্রেজেন্ট রয়েছে, তার জন্য আমি অন্য কোনো ব্লাড, মানে বি টাইপের যে ব্লাড, এবি ব্লাড হোক বা বি টাইপের যে ব্লাড রয়েছে, সেটাকে আমি এন্টার করাতে পারবো না, কারণ অ্যান্টি বি রয়েছে। বি ব্লাডের এগেনস্টে এদের বডিতে অ্যান্টিবডি রয়েছে, রাইট? সিমিলার বি ব্লাডের ক্ষেত্রে কি প্রেজেন্ট থাকবে? অ্যান্টি এ। এবির ক্ষেত্রে অ্যান্টি কে বলতে যাচ্ছিল? আরে ওকে, ও ব্লাডের ক্ষেত্রে অ্যান্টি এ অ্যান্টি বি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার এখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে এখানে আমরা ইউনিভার্সাল ডোনার কাকে বলবো? ওকে বলবো, তাই তো? কেন বলবো? কোনো অ্যান্টিজেন নেই, তার মানে যে কোনো কারোর বডিতে এন্টার করে যেতে পারে, তার বডি এর এগেনস্টে কোনো অ্যান্টিবডি সিক্রিটি করবে না। বুঝতে পারছি? সেই কোশ্চেন। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এবি। এবি ইউনিভার্সাল ডোনার কেন? কারণ এখানে কোনো অ্যান্টিবডি নেই, এই সরি অ্যাকসেপ্টর, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। কেন? এর বডিতে কোনো অ্যান্টিবডি নেই, তার মানে যে কোনো ব্লাড আসতে পারে, এ তার এগেনস্টে কোনো ধরনের রিয়াকশনই করবে না। বুঝতে পারলি? বল আর একবার বল। না, কিন্তু ওই ব্লাডে অ্যান্টিবডি আছে, ও তো সবার থেকে নিতে পারে না, মানে অ্যান্টিবডি এ আছে, অ্যান্টিবডি বি আছে, তাহলে যে শরীরে ঢুকবে সেখানে ধরো এ ব্লাড, তাহলে অ্যান্টি বি আছে, মানে এটা তো অ্যান্টি এ আছে, তাহলে কি এ কে দিতে? যখন কারোর বডিতে ব্লাড দেয়া হচ্ছে, প্রথম কথা দেখ, ও এর ক্ষেত্রে অ্যান্টি এ প্রেজেন্ট রয়েছে, অ্যান্টি বি, অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে, তাই তো? অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। ওকে, এবার ধর এটা হচ্ছে এ ব্লাডের কাছে দেয়া, এটা এ ক্ষেত্রে দেয়া হচ্ছে। এবার এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এদের বডিতে কি প্রেজেন্ট থাকবে? অ্যান্টি বি প্রেজেন্ট থাকবে, তাই তো? এবার ওটাকে আমি এর মধ্যে দিচ্ছি। ক্লিয়ার? এটা পসিবল কেন? দেখ, এর ক্ষেত্রে এর সারফেসে এ অ্যান্টিজেন রয়েছে, ওকে,
অ্যান্টিজেন রয়েছে। এবার আমি যখন কোনো একটা ব্লাডকে কারোর বডির মধ্যে এন্টার করাবো, তো যে ব্লাডটা এন্টার করাবো সে ক্লট হয়, যে ব্লাডটাকে এন্টার করাবো তার জন্য বডির যে মেন ব্লাড সেটা ক্লট হয় না। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? যে ব্লাডটা দিচ্ছি, যে ব্লাডটা এন্টার করানো হচ্ছে, ওই ব্লাড ক্লট করে। বুঝতে পেরেছিস? অ্যামাউন্টটা তো অবভিয়াসলি কম। আমি যে ব্লাডটা দিচ্ছি, তোর বডিতে যত ব্লাড রয়েছে তার থেকে বেশি ব্লাড তো অবভিয়াসলি আমি তোর বডির মধ্যে এন্টার করাতে পারবো না। এবার তোর বডিতে যে ব্লাডটা রয়েছে সে অলওয়েজ ফাংশনটা করবে, যেটা আমি এন্টার করাচ্ছি সে করবে না, ক্লট করবে ওই ব্লাডটা। কারণ আমার বেশি কার কাছে রয়েছে, যেটা আমার বডিতে রয়েছে, তো ফাংশনটা তো সেই করবে, কারণ এটা আমার বডির সেলফ সেল, বডির সেলফ সেল। বাট ক্লট তো হবে না এর ক্ষেত্রে। সেটাই তো বলা হচ্ছে, সেটাই তো বলছি। তার ব্লাড আমার তো সেলফ সেল, ব্লাডটা যখন আমার বডিতে নিজস্ব ব্লাডটা প্রেজেন্ট রয়েছে সেটা তো সেলফ সেল হিসেবে কাজ করছে। যখন ব্লাড দেওয়া হচ্ছে, যে ব্লাড সেল দেওয়া হচ্ছে সেটা তোর বডির ক্ষেত্রে অ্যান্টিজেন, কেন? ওটা ফরেন পার্টিকেল। এই অনেক বুঝিয়েছি, সেদিকে শোন। যে ব্লাডটা দেওয়া হচ্ছে সেটাই তো ফরেন পার্টিকেল, তো সেটা তো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তার মানে তার এগেইনস্টে বডি রিঅ্যাক্ট করবে, সে কেন রিঅ্যাক্ট করতে যাবে? যেরকম ভাবে বুঝিস বোঝ, বাট মেন হচ্ছে যেটা এন্টার করছে সেটা ফরেন পার্টিকেল। সেটা ব্লাড হলে হতে পারে, যে কোনো সাবস্টেন্স। যখন তুই অর্গান ট্রান্সফার করছিস, কেন অর্গান ইমিউন রিপ্রেসার দেওয়া হয়? কেন? কারণ যখন অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে ওই অর্গানটাই তোর বডির জন্য ফরেন পার্টিকেল। তোর রিঅ্যাক্টটা কে করে? অর্গান করবে না, তোর বডি করবে। বডি করবে, কারণ বডির সেলফ সেল আইডেন্টিফিকেশন সব থেকে হাই। বোঝা গেছে কি জিনিসটা? বল। তো এর জন্য বলা হচ্ছে ওর কাছে যেহেতু কোনো ধরনের অ্যান্টিজেন প্রেজেন্ট থাকছে না, তো যে কোনো কারোর বডির মধ্যে দেওয়া যেতে পারে। তার বডি ওটাকে, ওর যে অ্যান্টিজেন যদি থাকতো রিঅ্যাক্ট করতো, যেহেতু ওর অ্যান্টিজেন নেই তো ওর এগেনস্টে কোনো ধরনের রিঅ্যাকশন বডিতে হবে না। ক্লিয়ার? ওকে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র এটাই যে চেক করা হয় সেটা নয়, তোরা জানিস RH ফ্যাক্টরও চেক করা হয়, বাট মোস্ট অফ দ্য কেসেসে এর ক্ষেত্রে A ব্লাডই দেওয়া হয়, বির ক্ষেত্রে B ব্লাডই দেওয়া হয় বেশিরভাগ কেসে। ওর ক্ষেত্রে B নেগেটিভ সবচেয়ে কম, B নেগেটিভ সবচেয়ে কম, রেয়ার ইন ইন্ডিয়া। B নেগেটিভ, B পজিটিভ ততটাই বেশি। আমি B পজিটিভ, তাই জন্য আমি সবসময় আমাদের ফুল ফ্যামিলি B পজিটিভ। এ তো B পজিটিভ, B পজিটিভ। অনেক নিয়ে যাওয়া হয় ব্যাটেল, ওই তো B পজিটিভ যায়, অনেক B পজিটিভ, অনেক নিয়ে যাওয়া হয় ব্যাটেল ফিল্ডে, যখন মানে ইমিডিয়েট ট্রান্সমিশন লাগে আর কোনো সাপ্লাই নেই। তো খুব কম কেসে যখন মানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে না টাইপ, তখন মানে আলটিমেট কোনো কিছু করার থাকে না, তখন ওটাকে দেওয়া হয়। ওটা কিন্তু সেকেন্ড অপশনের মধ্যে আসে, অবভিয়াসলি সেকেন্ড। আমি যদি A গ্রুপ পেয়ে যাই আমি ও কেন দেব? আমি যদি A গ্রুপের ব্লাড পেয়ে যাই আমি ও কেন দিতে যাব? ও অলওয়েজ সেকেন্ড। ইউনিভার্সাল ডোনার হতে পারে বাট অলওয়েজ সেকেন্ড, কারণ আমি আগে প্রেফার করব আমার সেম গ্রুপ। ও পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ, আমি সেটাকেই প্রেফার করব না। তারপরে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার ওগুলো পরে আসবে, আগে সেম গ্রুপটাকে আমি প্রেফার করব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে কি বলছে দেখ,
Until now, we were discussing cross where the F1 resemble either to the two parent dominant or was in between incomplete dominance. But in the case codominance, the F1 generation resemble both parent. A good example is different type of red blood cell that determine ABO blood grouping in the human beings. And ABO blood group are controlled by the gene I, and the plasma membrane, the red blood cell, has the sugar polymer that produce from its surface, and the kind of sugar is controlled by the gene. তার মানে এটাকে কি বলবো? এটাকে কি? কোনটা? Protrude. Sugar polymer that protrude from its surface and kind of sugar is called by the gene. তার মানে এখানে যে গ্লুক মানে এই যে সুগার পলিমার মানে এই যে তোর অ্যান্টিজেনটা এটা একটা চেন লাইক স্ট্রাকচার হিসেবে ওখানে প্রেজেন্ট থাকবে। ওকে, and the gene has 3 allele IA, IB and I, যার জন্য এটাকে কি বলা হয়? মাল্টিপল অ্যালিলিজম। আমরা এখানে দেখিয়েছি এখানে দুটো টাইপের অ্যালিল আমরা পাচ্ছি। ওকে, যেটা IA, IB আর একটা নর্মাল যার সারফেসে কোনো ধরনের অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, যার জন্য ABO ব্লাড গ্রুপ ইজ অলসো এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিলিজম। And the allele A and B produce a slightly different from the sugar, while the allele I does not produce any sugar. Okay, and because human are diploid organism, each person have any 2 of 3 I gene allele, IA, IB are complete dominant over the I, যার জন্য codominant বলা হচ্ছে। Okay, and in the other word, when IA and I represent only IA express and IB আর I express করছে কি IB। ওকে, তার মানে IA I A ব্লাড গ্রুপকে এক্সপ্রেস করবে, IB I B ব্লাড গ্রুপকে এক্সপ্রেস করবে। But when IA IB are present together, both express their own type of sugar, and this is because codominance, কারণ দুজনে এখানে A অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেন দুজনে একসঙ্গে সিমিলার ক্যারেক্টার এক্সপ্রেস করছে, মানে সেম টাইপের ক্যারেক্টার, এর জন্য এটাকে কি বলা হয়? বিহেভিয়ারটাকে কোডমিনেন্স বলা হচ্ছে। হেন্স দ্য রেড ব্লাড সেল হ্যাভ বোথ A and B type of sugar, and since there are 3 different allele, there are 6 different combination of these 3 allele that are possible, and therefore the total 6 different genotype of the human ABO blood group. Okay, তো এখানে ফিনোটাইপ কত হবে? 4 টাইপ আর জিনোটাইপ 6 টাইপ। And do you realize that the multiple the example of the ABO blood group also provide a good example of multiple allele? Obviously IA, IB, I present থাকছে, and here you can see that there are more than 2, that is 3 allele IA, IB, I, and governing the same character. Since in an individual only 2 allele can be present, multiple allele can be found only when population study are made. তার মানে ওই যে লার্জ সাইজ পপুলেশন যখন আমরা নেব তখনই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাবো। যদি আমরা স্মল সাইজ পপুলেশন নিই সেখানে কিন্তু পাবো না। যত বেশি লার্জ সাইজ পপুলেশন নেব তত আমরা অ্যাকিউরেট রেজাল্ট আমরা পাবো। ওকে, আচ্ছা এখানে সেকেন্ড একটা এক্সাম্পল দিয়েছে, এর একটা ব্লেন্ডিং ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল এখানে কিন্তু দিয়েছে। কি বলছে দেখ, occasionally a single gene product may be produce more than one effect. For example, starch synthesis in pea seed is controlled by one gene. তো এখানে বলছে দুটো অ্যালিল থাকছে, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি।
যদি ক্যাপিটাল বি হয় হোমোজাইগাস লার্জ স্টার্চ গ্রেন আর প্রডিউস। ক্যাপিটাল বি হলে কি হবে? লার্জ স্টার্চ গ্রেন প্রডিউস হবে। অ্যান্ড ইন কন্ট্রাস্ট small b homozygous lesser efficiency in the starch synthesis and produce small starch grain. তো ক্যাপিটাল বির ক্ষেত্রে লার্জ স্টার্চ গ্রেন প্রডিউস হবে অ্যান্ড স্মল বির ক্ষেত্রে স্মল স্টার্চ গ্রেন প্রডিউস হবে। ক্লিয়ার? অ্যান্ড আফটার দ্য ম্যাচুরেশন অফ দ্য সিডস capital B seeds are round, okay, and the small b wrinkled, and heterozygous produce a round seed and the B seems over the dominant allele. মানে এখানে বলা হচ্ছে ক্যাপিটাল B dominant over the small b, but এখানে একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার প্রডিউস হবে, but starch gain produce were intermediate size capital B small b. So if the starch gain is considered as a phenotype, then from this angle the alleles show the incomplete dominance. তো এখানে দেখ যেটা ক্যাপিটাল বি ছিল সেটা লার্জ সাইজ ছিল, যেটা স্মল বি ছিল স্মল গ্রেন ছিল। ক্যাপিটাল বি রাউন্ড শেপের ছিল, স্মল বি রিঙ্কেল শেপের ছিল, বাট যখন ক্যাপিটাল বি স্মল বি প্রডিউস হচ্ছে ইন্টারমিডিয়েট, তার একটা ইন্টারমিডিয়েট সাইজ ক্রিয়েট করছে। তো এই দিক থেকে দেখতে গেলে ইটস আ এক্সাম্পল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। বোঝা গেছে? ওকে, মানে ক্যাপিটাল বি স্মল বি এখানে কিন্তু ওটা তোর লার্জ সাইজ হওয়ার কথা ছিল যদি ল অফ ডমিনেন্স হয়, বাট যেহেতু একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার বা ইন্টারমিডিয়েট তোর সাইজ প্রডিউস হচ্ছে তার জন্য ইনকমপ্লিট ডমিনেন্স হচ্ছে। ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেয়ারফর ডমিনেন্স is not an autonomous feature. ডমিনেন্সটা কিন্তু কোনো ধরনের একটা অটোনোমাস ফিচার নয়, মানে প্রত্যেকটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের উপর এক্সপ্রেস করবে। মানে তুই এটাই ভাবছিস যে আমার হেয়ারটা কাল, আমার বাবার হেয়ারটাও কাল, তার মানে আমার বাবা ডমিনেন্ট, এটা কিন্তু নয়। কারণ দেখবি মার একটা ক্যারেক্টার তোর মধ্যে আবার এক্সপ্রেস করে গেছে। তো ক্যারেক্টার ওয়াইজ দেখতে গেলে সেটা অটোনোমাস কার বডিতে কীভাবে এক্সপ্রেস হবে সেটাকে ডিপেন্ড করবে। ওরকমভাবে নয় যে দুজনের মধ্যে সবচেয়ে বেশি বাবার ক্যারেক্টার এক্সপ্রেস করেছে বলে বাবা ডমিনেন্ট মা রিসেসিভ, বা মা ডমিনেন্ট বাবা রিসেসিভ, এরকম না। প্রত্যেকটা একটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল একটা নেচার থাকে। হ্যাঁ, প্রত্যেকটাতে সেটা কার বডিতে কিভাবে এক্সপ্রেস করবে সেটা অটোনোমাস, যার জন্য বলছে। ক্লিয়ার? অফ আ জিন অর দ্য প্রোডাক্ট দ্যাট ইট হ্যাজ information for and the depend as much on the gene product and the production of a particular phenotype from this product as it does not particular phenotype that we choose to the examine in case more than one phenotype is influenced by the same gene. তার মানে অলওয়েজ আমরা যে ডিজায়ারেবল ক্যারেক্টার পাবো সেটাও কিন্তু নয়। আমরা ক্যারেক্টার চুজ করতে পারি, এক্সপেরিমেন্টও করতে পারি, বাট তার রেজাল্টটা অলওয়েজ যে ডিজায়ারেবল আসবে সেটা কিন্তু নয়। কারণ ক্যারেক্টারটা এক্সপ্রেস করছে সেটা অটোনোমাস প্রসেস। তখন গিয়ে তার বডিতে কিভাবে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ হবে সেটা ও ডিপেন্ড, মানে ও অ্যাকচুয়ালি কি বলে ওটাকে কন্ট্রোল করে। যার জন্য বলছে দেখ ফিনোটাইপ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য সেম জিন in case more than one phenotype is influenced by the same gene. যেটা পরে গিয়ে আমরা প্লিওট্রপিজম, প্লিওট্রপিক ইনহেরিটেন্স থেকে আরম্ভ করে যে টার্মগুলো রয়েছে এই প্রসেসগুলো দেখতে পাবো। একটা ক্যারেক্টার অনেকগুলো জিনের থ্রু দিয়ে কন্ট্রোল হয়, আবার একটা জিনের জন্য অনেকগুলো ক্যারেক্টার এক্সপ্রেস হতে পারে, এই টাইপের ক্যারেক্টার, যার জন্য এটা পুরো প্রসিডিওরটা কিন্তু অটোনোমাস হয়। বোঝা গেছে?